আচ্ছা, আগের দিন আমরা দেখেছিলাম তোমার ইন্টারনাল কন্টেন্ট অফ এ ক্লাস। হ্যাঁ, ইন্টারনাল কন্টেন্ট ক্লাসের মধ্যে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার, ইনস্ট্যান্স ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, কনস্ট্রাক্টরস অ্যান্ড মেম্বার মেথডস, এই কটা পার্টস আমি দেখেছিলাম। এই পার্টসের মধ্যে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার কি আমরা জেনে নিয়েছি। ঠিক আছে, অ্যাক্সেস স্পেসিফায়ার মধ্যে পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড এই তিনটে আমাদের পার্ট ছিল, এবং এই তিনটে কি ডিফারেন্স সেটা আমরা বুঝে গেছি। নেক্সট আমরা ছিল ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কি? ইনস্ট্যান্স ভেরিয়েবল বলতে ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় তাকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল। তাকে বলা হচ্ছে কি ইনস্ট্যান্স ভেরিয়েবল। মানে কোনো পার্টিকুলার, এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল যেমন পরের পেজে গেলে বোঝা যাবে, যেটা প্রাইভেট, প্রোটেক্টেড, এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এই যে অবজেক্টের মধ্যে এখানে এক্সাম্পলটা কি দেওয়া আছে, এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে এখানে যে এইগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, ইনস্ট্যান্স ভেরিয়েবল আর দ্য ভেরিয়েবল ডিক্লেয়ার উইদিন দ্য ক্লাস। দেখেছো, ক্লাসের মধ্যে সেটা ডিক্লেয়ার করা থাকবে, বাট আউটসাইড দ্য মেম্বার মেথড, কিন্তু মেম্বার মেথডের বাইরে, মেম্বার মেথডের বাইরে কিন্তু হচ্ছে কি ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে কিন্তু মেম্বার মেথডের বাইরে, এটাকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল। হ্যাঁ, তারপরে হচ্ছে কি হোয়েন এ নাম্বার অফ অবজেক্ট আর ক্রিয়েটেড, যখন নাম্বার অফ অবজেক্টগুলো ক্রিয়েট করা হয় ফর দ্য সেম ক্লাস, একই ক্লাসের জন্য যখন অবজেক্টগুলো তৈরি করা হয় তখন সেম সেট অফ ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ইউজ ফর অল, সবারই জন্য কিন্তু একই ধরনের ভেরিয়েবল সকলে ব্যবহার করতে পারে, একই ধরনের ভেরিয়েবল সকলে ব্যবহার করতে পারে। আর ইনস্ট্যান্স ভেরিয়েবল আর অলসো রেফার্ড টু অ্যাজ ফিল্ড অফ অ্যান অবজেক্ট। কি বলছে না, ইনস্ট্যান্স ভেরিয়েবল এ কি করতে পারে, রেফার করতে পারে, কোনো অবজেক্টের ভ্যালু রেফার করতে পারে, মানে অবজেক্টের ভ্যালু ধরতে পারে। আর ইনস্ট্যান্স ভেরিয়েবল বিলঙ্গিং টু ডিফারেন্ট অবজেক্ট কন্টেন্ট ডিফারেন্ট ভ্যালু, ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট ভ্যালু কিন্তু আমাদের কি করতে পারে না, ভেরিয়েবলটা ধরতে পারে। এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের ব্যাপার। ওকে, আর একটা আমি ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আরো আমি ডিটেলস আমি পড়বো, আমি তার আগে ক্লাস ভেরিয়েবলটা একটু বলে দিই। ক্লাস ভেরিয়েবলটা কি, সেখানে হচ্ছে কি ব্র্যাকেটের মধ্যে লেখা আছে দেখো, স্ট্যাটিক ভেরিয়েবল। ক্লাস ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার্ড উইদিন দ্য ক্লাস, দেখো ওটা উইদিন দ্য ক্লাস, এটাও উইদিন দ্য ক্লাস, বাট আউটসাইড দ্য মেম্বার মেথড, দেখো ওটাও ছিল বাট আউটসাইড দ্য মেম্বার মেথড। হ্যাঁ, along with the static keyword, that is the difference between instance variable and class variable। আমি তার জন্য ওটা আগেরটা আমি রিপিট করলাম। তাহলে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোন জায়গায় হলো বুঝতে পারলে, দুটোই কিন্তু ক্লাসের মধ্যে তোমাকে ডিক্লেয়ার করতে হবে। কিন্তু প্রথমে যেটা ছিল আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে সিম্পল যেরকম আমরা ডিক্লেয়ার করে দিই সেইভাবে ডিক্লেয়ার করে দেবো, বাট দ্বিতীয় ক্ষেত্রে যখন ক্লাস ভেরিয়েবল আমরা করছি, ক্লাস ভেরিয়েবল বা যেটাকে স্ট্যাটিক ভেরিয়েবল বলা হয়, তার আগে আমাকে যে ভেরিয়েবলটা ধরা হবে, যেমন কোনো ভেরিয়েবল ধরা হচ্ছে, ধরা যাক এ একটা ভেরিয়েবল ধরা হচ্ছে, ইন্টিজার ভেরিয়েবল int a equals to 25, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা ইন্টের আগে আমরা স্ট্যাটিক কথাটা লাগিয়ে দেবো, ইন্টের আগে আমরা স্ট্যাটিক কথাটা লাগিয়ে দেবো, তাহলে সেটা হয়ে গেল ক্লাস ভেরিয়েবল। এইবার কি বলছে দেখো, a variable declared static will be available as a single copy to be used by all object of a class, মানে ওই ক্লাস থেকে যতগুলো অবজেক্ট হবে, খুব ভালো করে বুঝবে এটা, যে ওই ক্লাস থেকে যতগুলো অবজেক্ট হবে তা প্রত্যেকের জন্য কিন্তু একটা সিঙ্গেল কপি কিন্তু বেরোবে। যেমন আগেরটা যেমন এখানে বলা ছিল, দেখো এখানটা পরিষ্কার বলে দিয়েছিল, যেমন হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স ভেরিয়েবল বিলঙ্গিং টু ডিফারেন্ট অবজেক্ট কন্টেন্ট ডিফারেন্ট ভ্যালু, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না, এখানে কিন্তু বলছে এ ভেরিয়েবল ডিক্লেয়ার স্ট্যাটিক
will be available as a single copy to be used, একটা সিঙ্গেল কপি ইউজ হবে by all object of class, ওই ক্লাসে যতগুলো অবজেক্ট হবে তার জন্য সিঙ্গেল কপি কিন্তু ইউজ হবে। This common field will be affected irrespective of object by which it is handled, এটা অবজেক্টের উপর কিন্তু ওটা ডিপেন্ড করছে কোন অবজেক্টে কি ভ্যালু হোল্ড করবে। এটা আমি আরো ডিটেলস আমাকে একটু বলতে হবে, এখানে তোমাদের এক্সাম্পল কিছু দেওয়া নেই। আচ্ছা এইখানে এইটা একটু পড়ে নেবে, এটা পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, যেটা বললাম সেই জিনিসই দেওয়া আছে এটার মধ্যে। আমি এই দুটো একটু ডিফারেন্স একটু বলে দিচ্ছি, হয়তো তোমাদের কোনো অন্য কোনো চ্যাপ্টারের মধ্যে হয়তো এই ডিফারেন্স আরো বলা আছে, কিন্তু আমি এটা এখানেই বলে দিই যেহেতু শুরু হলো, কেন এগুলো হচ্ছে মেন জিনিস। এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমাদের পরের ক্লাসে অসুবিধা হবে তোমাদের। এবার দেখো আমি এখানটা একটু করছি। ফার্স্ট আমি এখানটায় করলাম পাবলিক ক্লাস এ, আচ্ছা ক্লাস আমি এখানে করে দিলাম এক্স ওয়াই জেড, ওকে। এর মধ্যে নিলাম, এর মধ্যে আমি নিচ্ছি ইন a equals to 1। এবার এর ভেতরে আমি মেথড, আমি মেথডগুলো করছি না, ঠিক আছে। মেথড 1 করলাম, তারপর হচ্ছে গিয়ে মেথড 2 করলাম, মেথড 2 করলাম, ঠিক আছে। এইভাবে আমরা এগুলো করে যাচ্ছি পরপর করে, মেথড 1 মেথড 2 এইভাবে পরপর আমরা করে যাচ্ছি। অবশ্যই এখানে তোমার তার আগে এরপরে মেন ফাংশন থাকবে, অবশ্যই এখানে থাকবে হচ্ছে গিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, মেন ফাংশনটা এখানে অবশ্যই থাকবে, ঠিক আছে। এটা একটা ধরো আমার ক্লাস করলাম, অবশ্যই ক্লাসটা বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না। এখানে দেখো ক্লাসের নাম হচ্ছে এক্স ওয়াই জেড, এবং এটাকে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল ধরেছি, বুঝতেই পারছি ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেন ক্লাসের মধ্যে আমি নিয়েছি, এবং তারপরে আমি কতগুলো মেথড ব্যবহার করেছি, 1 2 দুটো মেথড ব্যবহার করেছি। কি মেথড সেটা যা করার প্রয়োজন নেই, তারপর এখানে হচ্ছে গিয়ে মেন ফাংশনটা ব্যবহার করা হয়েছে, ওকে। আচ্ছা এবার দেখো, এবার আমরা এই যে মেথডটা করলাম, এই মেথড থেকে আমি যখন কোনো অবজেক্ট তৈরি করব, তখন মেন ক্লাস থেকে যখন কোনো অবজেক্ট তৈরি হবে, আমি এখানে ধরো অবজেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। আমি ধরো এখানে একটা অবজেক্ট তৈরি করেছি এক্স ওয়াই জেড, ঠিক আছে। এক্স ওয়াই জেড অবজেক্টটার নাম, আমি অবজেক্টটা তৈরি করতে হলে আমাকে কি করতে হবে, তাহলে এক্স ওয়াই জেড, ধরো অবজেক্টটার নাম দিচ্ছি কি ওবি ইকুয়ালস টু নিউ এক্স ওয়াই জেড, তারপর যে ব্র্যাকেটের মধ্যে এটা করলাম, তাহলে এটা একটা অবজেক্ট তৈরি হয়ে গেল একটা, ঠিক আছে। এবার দেখো আমি অবজেক্ট 1 অবজেক্ট 2 অবজেক্ট 3 দুটো ভাবে কল করছি। অবজেক্ট 1 ওবি 1 একটা, ওবি 2 একটা, ওবি 3 একটা, ঠিক আছে। OB1 OB2 OB3, অবজেক্ট 1 অবজেক্ট 2 অবজেক্ট 3, তিনটে অবজেক্ট আমি ধরো কল করেছি। তাহলে তিনটে অবজেক্ট কল করার জন্য দেখো প্রথমটা ক্ষেত্রে আমি কি করতে পারি, প্রথমটা ক্ষেত্রে আমি এই মানটাকে নিয়ে বলছি, ঠিক আছে। প্রথমটা ক্ষেত্রে আমি ধরো এই অবজেক্টের ক্ষেত্রে এর মানটা আমি চেঞ্জ করে দিলাম 10, করতেই পারি, ঠিক আছে। আবার এই অবজেক্টটার ক্ষেত্রে এর মানটা আমি চেঞ্জ করে দিলাম 20, এবার এই অবজেক্টের ক্ষেত্রে এর মানটা আমি চেঞ্জ করে দিলাম ধরো 30। তাহলে দেখো প্রত্যেকটার জন্য এই অবজেক্টটার জন্য এর মান, এই অবজেক্টটার জন্য এর মান, এই যে অবজেক্ট হবে এর জন্য কেউ কারোর উপর ডিপেন্ডেবল নয়, প্রত্যেকটার মধ্যে আমি এ ভেরিয়েবলটা ধরতে পারলাম, যেহেতু এখানে আছে এই ভেরিয়েবলটা ধরতে পারলাম, এবং একে ইনিশিয়ালাইজ করা যে 1 বলে, সেটা কোনো ফ্যাক্ট নয় এদের কাছে, সে নিজে নতুন করে তোমাকে 10 সে 10 ধরলো, কেউ 20 ধরলো, কেউ ধরো 30 ধরলো, এরকম করতে পারে। বা এরকম করতে পারে, ধরো এখানে এ যা আছে এর সঙ্গে ধরো a ইকুয়ালস টু a প্লাস 10 করলো, করতেই পারে। এ ডিরেক্ট a ইকুয়ালস টু 20 করলো, a প্লাস এটা করলো গিয়ে a প্লাস তোমার 30, ঠিক আছে। যে যেরকম ভাবে
নির্ভর করে, এটা এই এ কিন্তু কোনো অবজেক্টের সঙ্গে কোনো অবজেক্টে নির্ভর করে না। এটা আশা করি বুঝতে পারলে। এটা এটা বুঝতে পেরেছো তো? সরজিৎ বুঝতে পেরেছো এটা? আচ্ছা আচ্ছা, নেক্সট এবার দেখো, এবার আমি আসছি, তাহলে এটাকে আমার গেল, এটা কি ধরনের ভেরিয়েবল গেল এটাকে, তাহলে এই ধরনের ভেরিয়েবলটাকে আমরা বলছি কি ভেরিয়েবল না, এটাকে হচ্ছে কি ইনস্ট্যান্ট ভেরিয়েবল। নেক্সট এবার আমরা যেটা করছি সেটা দেখো, এবার কি ভেরিয়েবল না আমরা ক্লাস ভেরিয়েবল করছি, বা যেটাকে বলা হয় স্ট্যাটিক ভেরিয়েবল। হ্যাঁ বলো। ওটাই বলতে স্ট্যাটিক ভেরিয়েবল। এরপর আমরা আসছি স্ট্যাটিক ভেরিয়েবল। এবার স্ট্যাটিক ভেরিয়েবলটা তাহলে তাহলে কি, তাহলে এখানটা আসছি আমরা স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে লিখে দিচ্ছি ধরো ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে, বা হচ্ছে গিয়ে স্ট্যাটিক। এই ভেরিয়েবলটার ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে দেখো আগের মতো সেম জিনিস আমি এখানে লিখবো, পাবলিক ক্লাস এইভাবে আমার যেরকম আছে সেইভাবে সেই জিনিসগুলো লিখবে এখানে। ঠিক আছে, ধরো লিখলে এখানে পাবলিক ক্লাস, এখানে আমি হচ্ছে গিয়ে এটাকে আমি নিচ্ছি এক্স ওয়াই জেড নিচ্ছি এখানে, বা পি কিউ আর নিচ্ছি, একই আলাদা নিই, পি কিউ আর। এবার এখানে থেকে এটার সঙ্গে এইটা আমি আলাদা করলাম, এবং এর মধ্যে দেখো আমি এবার স্ট্যাটিক ইন্ট a equals to 1। ওকে, এবার এটা নিলাম। এরপর দেখো সেম যেরকম আছে সেরকম নিয়ে নিলাম, মেথড 1 মেথড 2 এখানে যে আছে সেম জিনিস আমি নিয়ে নিলাম। আমি এটাকে তাহলে কপি করে নিচ্ছি। আচ্ছা লিখি এটা, ইয়ে করলাম আমি, মেথড 1 করলাম একটা, মেথড 2 করলাম একটা, তারপরে হচ্ছে গিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এর ভেতরে আমরা কি করছি, এর ভেতরে আমরা যে এক্স ওয়াই যেটা আছে সেটাকে আমি করে নিয়ে নিলাম এখানটা, ধরো এক্স ওয়াই এক্স ওয়াই জেড ওবি করলাম ইকুয়ালস টু এ নিউ এক্স ওয়াই জেড। ওকে, এটা করলাম। এটা করার পর এখানে আচ্ছা এগুলোকে ডিলিট করে দিই পরে। এবার এখানে দেখো মেন জিনিসটা এবার আমাকে করছে, এবার এখানে অবজেক্ট 1 অবজেক্ট 2 অবজেক্ট 3। অবজেক্ট 1 একটা নিলাম, খুব ভালো করে দেখবে, অবজেক্ট 2 আর একটা হচ্ছে গিয়ে অবজেক্ট 3, তিনটি জিনিস নিলাম এখানে। এইবার দেখো এই প্রথমটার ক্ষেত্রে আমি যদি এখানে কি করি, এর মানটাকে যদি আমি করি, যে আমি এটা করতে পারবো না কিন্তু a ইকুয়ালস টু, খুব ভালো খেয়াল করবে, a ইকুয়ালস টু আমি এখানে করলাম a প্লাস 1। তাহলে এর মান কত হয়ে গেল এখানে, এর মান এখানে হয়ে গেল এই জায়গাটায় তোমার, এর মানটা হয়ে গেল কত এখানে a প্লাস 1 মানে a ইকুয়ালস টু 2 হয়ে গেল, 2 হয়ে গেল এর মানটা। এবার অবজেক্ট 2 এর কাছে গিয়ে, অবজেক্ট 2 এর কাছে গিয়ে তোমার অবজেক্ট 2 এর কাছে গিয়ে এর মানটা যদি কেউ এরকম করতে চায় যে a ইকুয়ালস টু ধরো 10, কিন্তু এটা রং, এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, এই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্ট করবে, এটা কিন্তু হবে না, এই জিনিসটা কিন্তু হবে না, জিনিসটা পুরো।
ঠিক আছে, কেননা এ অলরেডি হচ্ছে কি স্ট্যাটিক, এ একটা নাম্বার অলরেডি ধরে নিয়েছে, এর ভ্যালু 1 ও ধরা হয়ে গেছে। এবার এই 1 এর উপর কিন্তু সে একদম কাজ করছে, 1 কে আবার এক ঘর বাড়িয়ে দিয়েছে, তার মানে 2, তার মানে এর ভ্যালু হয়ে গেছে তখন 2, তখন মেন ফাংশনে এখানেও কিন্তু তোমার তখন এর ভ্যালুটা কিন্তু তখন 2ই আছে, এখানেও কিন্তু তোমার তখন এর ভ্যালুটা তখন কিন্তু 2 হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এই ভ্যালু কিন্তু 2 হয়ে গেছে তখন। এবার অবজেক্ট 2 যখন কল করবে তখন অবজেক্ট 1 অলরেডি সেটাকে 2 করে দিয়েছে এই ক্লাসটাকে, তাহলে অবজেক্ট 2 ও তো এই ক্লাস থেকেই নিচ্ছে, তাহলে তখন এর মান যেই নিল তখন এ কিন্তু এখানে 2ই পাবে। তাহলে আমি যদি এখানে এ কে যদি প্রিন্ট আউট করি, এখানে যদি আমি এ কে যদি প্রিন্ট আউট করি এই জায়গাটায় যদি আমি এ কে যদি আমি প্রিন্ট আউট করি এখানটায়, তাহলে এর মান আসবে কিন্তু কত, এর মান কিন্তু এখানে 2ই আসবে কিন্তু এখানে এর মানটা। বা এখানে এ যদি কি করে, এ যদি এখানে a ইকুয়ালস টু a প্লাস a 1 করলো, তখন এ কি মান পাবে, এর মানটা এ তখন হয়ে এ কাজ তখন হয়ে যাবে 3, এ কাজ তখন হয়ে যাবে 3, কারণ অলরেডি 2 আছে, এ করলো। আবার এ যখন আবার করলো, ধরো এখানে যখন এলো, আবার এখানে যখন হলো ধরো, এবার এ ধরো করলো এখানে a ইকুয়ালস টু a প্লাস, কিন্তু ডিরেক্ট ভ্যালু কিন্তু চেঞ্জ করতে পারবে না কোনো সময়, এইভাবে কিন্তু আগের ভ্যালুটা থেকে তুমি চেঞ্জ করতে পারবে, আগের ভ্যালুটা তুমি চেঞ্জ করতে পারবে, মানে অটোমেটিক এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, a প্লাস ধরো এই করলো কি 2, তাহলে এখানে তো ভ্যালুটা তখন হয়ে গেল কত 5। তাহলে এখানে দেখো দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখো এখানে প্রথম ভ্যালু চেঞ্জ হয়ে গেছিল 3, আবার 3 নম্বর যখন কলটা করলো তখন এর তখন ভ্যালু চেঞ্জ হয়ে গেল 5, তার মানে আলটিমেট অবজেক্ট 3 কল করার পর তখন এর কিন্তু ভ্যালু হয়ে গেছে, তখন এর ভ্যালু হয়ে গেছে 5। আবার তুমি দ্বিতীয়বার যদি তুমি এখানে মানে 4 নম্বর স্টেপে তুমি ধরো আবার কল করলে একই টাইমে কল করলে, মানে যখন তোমার অলরেডি মানে রানিং হচ্ছে, যখন তোমার র্যামের মধ্যে প্রোগ্রামটা অলরেডি আছে, সেই ক্ষেত্রে হ্যাঁ তুমি প্রোগ্রামটা বন্ধ করে দিলে আবার চালালে তাহলে কিন্তু আর প্রথম থেকেই হবে, কিন্তু প্রোগ্রাম যখন চলছে রানিং, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ধরো আবার তোমার এখানে অবজেক্ট 4 বলে তুমি ধরো নিয়েছিলে একটা অবজেক্ট 4, বা তুমি অবজেক্ট 1 কে আবার কল করলে, আবার তুমি অবজেক্ট 1 কে কল করলে, ও করতে পারি আমি অবজেক্ট 1 যত ইচ্ছা কল করতে পারি আমি অবজেক্ট 1 কে আবার আমি অবজেক্ট 1 করেছিলাম, আবার অবজেক্ট 1 কে কল করলাম। এবার সেই ক্ষেত্রে যদি আমি আবার এই প্রোগ্রামটাই চালাই, যদি তাহলে সেই ক্ষেত্রে আমি যদি করি a ইকুয়ালস টু a প্লাস 1, তখন কিন্তু কি ভ্যালু হয়ে যাবে, তখন কিন্তু আমার এ 5 ধরে আছে, তার মানে তখন এই ভ্যালু হয়ে যাবে তখন 6, কারণ এ অলরেডি 5 ধরে আছে, তখন এখানকার যে এর ভ্যালু হয়ে যাবে তখন 6, মানে এক মেন জায়গায় কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এ কিন্তু কপি হচ্ছে না, কিন্তু এ কিন্তু সিঙ্গেলি রয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে কি তোমার স্ট্যাটিক এবং তোমার এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে পার্থক্য, ক্লাস ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে বা ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে কি আমাদের এইটুকুর মধ্যে করা আছে, কিন্তু মেইন জিনিস ডিফারেন্স হচ্ছে কি ওইটা। এবার হচ্ছে গিয়ে লোকাল ভেরিয়েবল। হোয়াট ইজ দ্য লোকাল ভেরিয়েবল? লোকাল ভেরিয়েবল কিছুই না, লোকাল ভেরিয়েবল হচ্ছে গিয়ে যখন মেথডের মধ্যে কোনো ক্লাসকে কল করা হয়, মেথডের মধ্যে যখন কোনো ক্লাসকে কল করা হয় তখন তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। তাহলে মেথডের মধ্যে কল করলে কি, যদি মেথড 1 এর মধ্যে কোনো ভেরিয়েবলকে তুমি তৈরি করো, মানে নাও, যদি তুমি ওখানে ডিক্লেয়ার করো, তাহলে মেথড 1 এর মধ্যেই ওটাকে ব্যবহার করতে পারবে, মেথড 2 এর মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবে না তাকে, বা ওকে কল করতে পারবে না। ওকে, যে মেথডের মধ্যে করবে সেই মেথডের মধ্যেই সে কিন্তু তার অস্তিত্ব ওইটুকুই, তার অস্তিত্ব কিন্তু তার বাইরে নয়, এটা কি বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। ওকে, নেক্সট এখানে কি আছে দেখো, ফিচার্স অফ লোকাল ভেরিয়েবল, ইট ইজ দ্য ডিক্লেয়ার্ড উইদিন দ্য বডি অফ মেথড, মেথডের মধ্যে। আর লোকাল ভেরিয়েবল ক্যান নেভার বি স্ট্যাটিক ভেরিয়েবল, ভেরি ইম্পর্টেন্ট, লোকাল ভেরিয়েবল কিন্তু কোনো সময় স্ট্যাটিক ভেরিয়েবল হতে পারে না, ঠিক আছে, হয়েও কোনো লাভ নেই, অথবা ওই জন্য এখানে কোনো এর কোনো অস্তিত্ব নেই, লোকাল ভেরিয়েবলের মধ্যে স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু হওয়ার কোনো অস্তিত্ব নেই। The scope of this variable is limited within the curly brace of the method, মানে মেথড যখন শুরু হলো এবং শেষ হলো
ওর মধ্যেই তা শেষ হয়ে যাবে, মিনস ওই মেথডের মধ্যেই তার অস্তিত্ব। দে আর নট গিভেন ইনিশিয়াল ডিফল্ট ভ্যালু, সেখানে আমাদের ইনিশিয়াল ডিফল্ট ভ্যালু আমাদের দেওয়ার প্রয়োজন হয় না, তুমি যদি দাও কোনো অসুবিধা নেই, দিতেই পারো। Thus you must assign a value before you use local variable, ঠিক আছে, যেটা বললে মাত্র। কিন্তু আমরা না দিলেও হয়ে যায়, কিন্তু আমাদের দেওয়া দরকার, যে জায়গায় দেবে ইনিশিয়ালাইজ একটা করে দেবে, কেননা ইনিশিয়ালাইজ না করে এখন গার্বেজ ভ্যালু আসার ভয়টা থেকে যায়। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের লোকাল ভেরিয়েবল। নেক্সট এবার আমরা আসছি কনস্ট্রাক্টর। হোয়াট ইজ দ্য কনস্ট্রাক্টর? তোমাদের কনস্ট্রাক্টর হয়নি এর আগে, কনস্ট্রাক্টর বলে আলাদা একটা চ্যাপ্টারই আছে, ঠিক আছে, তবে এখানে বুঝি যে যতটুকু আর যতটুকু বোঝানোর চেষ্টা করছি। কনস্ট্রাক্টর মানে কি? কনস্ট্রাক্টর হলো যখন কোনো অবজেক্ট, ভালো করে বুঝবে, যখন কোনো অবজেক্ট আমরা কল করছি, অবজেক্ট কল করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কনস্ট্রাক্টরকে কল করে ফেলছি, ঠিক আছে, কনস্ট্রাক্টরকে আলাদা করে কল করতে হয় না। আরে স্যার কনস্ট্রাক্টরটা কি সেটাই তো বুঝতে হবে আগে, তাই না? কনস্ট্রাক্টর কি আগে দেখো। আচ্ছা, এখানে আমি দেখি পরের পেজে কি দেওয়া আছে। ও বাবা, কিছুই দেয়নি তো। হ্যাঁ দেওয়ার দরকার কি, পরের চ্যাপ্টারটাই তো হ্যাঁ হ্যাঁ, পরের চ্যাপ্টারে কনস্ট্রাক্টর আছে, তো ঠিক আছে। পরের চ্যাপ্টার, তবে আমি দেখিয়ে দিই, দেখো এখানে কনস্ট্রাক্টর বলতে এখানে যতটুকু বলেছি ততটুকু আমি বলছি। These are the member method which are used to initialize instance variable, ঠিক আছে, এখানে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য এখানে আমাদের কাজে লাগে, ইনস্ট্যান্স ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য। মানে মোদ্দা কথা হচ্ছে, আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করার সঙ্গে সঙ্গে আমরা সেই অবজেক্টের ভ্যালুকে আমরা দিয়ে দেবো, অবজেক্ট তৈরি করার সঙ্গে সঙ্গে সেই অবজেক্টের ভ্যালুকে দিয়ে দেবো, তাকে সেটাই হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর। যেমন দেখো এখানে ফর এক্সাম্পল দেখে ক্লাস ভেরিয়েবল নিয়েছে এক্সাম্পল, এখানে এর মধ্যে নিয়েছে এটা, আর এরপরে দেখো এক্সাম্পল বলে একটা দেখো আলাদা এখানে মেথড নিয়ে যেতে হবে এক্সাম্পল বলে। এখানে তোমার ক্লাসটা হচ্ছে কি এক্সাম্পল, এখানে ক্লাসটা হচ্ছে কি এক্সাম্পল, ক্লাসের নামটা এক্সাম্পল, আবার শুধু এই এক্সাম্পল নামই, ক্লাসের নামই কিন্তু কনস্ট্রাক্টর হয়, কনস্ট্রাক্টর একটা এই নামই নিয়েছে এ। এটা কি হবে না, যখন আমি অবজেক্টকে তৈরি করতে যাব তখন বাই ডিফল্ট, যখনই অবজেক্ট তৈরি করতে যাব তখনই বাই ডিফল্ট তোমার এই এক্সাম্পলকে কল করবে, এই মেথডটা কল, এই মেথড কিন্তু আলাদা করে কল করতে হবে না, অন্যান্য মেথডগুলো আলাদা করে কল করতে হয়, কিন্তু যখনই আমি এক্সাম্পলের একটা আমি ক্লাস তৈরি অবজেক্ট তৈরি করতে যাব, মিনস যখন ধরো এখানে লিখবো এক্সাম্পল ওবি ইকুয়ালস টু নিউ, তারপরে ওই এক্সাম্পল, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু বা শেষ, মানে যেটা প্যারেনথেসিস দিলাম, ওইটা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে যখন অবজেক্টটা তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে এটা কল করলো, এটা কল করলে কি হলো, সঙ্গে সঙ্গে একটা এ ভেরিয়েবলের মান 0 হয়ে গেল, মানে ও তখন ওই ভেরিয়েবলের মান 0 হয়ে গেল, এটা হচ্ছে কি কনস্ট্রাক্টর। আচ্ছা, লেখা আছে ফার্দার আছে স্যার বুঝলাম না। তাই পরের চ্যাপ্টার এটা পরিষ্কার বোঝা যাবে, এই চ্যাপ্টার বোঝাতে গেলে এটা অনেক সময় লাগবে আবার, ঠিক আছে। আচ্ছা। হুম। আচ্ছা, এবার দেখো এখানে হচ্ছে কি মেম্বার মেথড। মেম্বার মেথডটা কি? মেম্বার মেথড মানে আমরা হচ্ছে গিয়ে মেথডের মধ্যে যে ডেটা টাইপগুলো ধরা হয় সেগুলোকে বলা হয় মেম্বার মেথড, নতুন নতুন কিছু নয়। মেম্বারের মধ্যে মেথডের মধ্যে যে ডেটা টাইপগুলো ধরা হয় সেগুলো হচ্ছে গিয়ে মেম্বার মেথড। দিস মেথড আর ডিক্লেয়ার্ড উইদিন ক্লাস আর নন অ্যাজ মেম্বার মেথড। ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো ধরা হয় সেগুলোকে বলা হয় গিয়ে মেম্বার মেথড। ওকে, দিস মেম্বার মেথড বেসিক্যালি ডিলস উইথ দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল অফ দ্য ক্লাস। ক্লাসে ইনস্ট্যান্স ভেরিয়েবল কি বলা হয় মেম্বার মেথড। ওকে, the process of declaring and defining a method is already mentioned in this previous chapter. Previous chapter already এটা বলে দিয়েছে, যেটা বলছে this purpose of the defining a member method in the program given on the page number এত যা মেম্বার মেথড মানে কিছুই না, আমরা যেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল বলছি সেটা কি বলা হচ্ছে মেম্বার মেথড। ওকে, আচ্ছা, এবার থেকে ফাংশন ইনপুট ডেটা আবার প্যারেনথেসিস অ্যাকসেপ্ট ভ্যালু ফ্রম দ্য ইউজার। দেখো ইউজারের কাছ থেকে আমরা ভ্যালুটাকে নিচ্ছি, ইউজারের কাছ থেকে এটা ফাংশনটা ভ্যালুটা নিচ্ছে এটা। আচ্ছা, এটা কি বলছে ওই পেজের মধ্যে, ও আচ্ছা, ফাংশন ক্যালকুলেশন এই পেজের মধ্যে তোমার এই প্রোগ্রামটা দেওয়া আছে, এই প্রোগ্রাম থেকে এগুলো বলছে, ঠিক আছে।
এটা কিছুই নয়, এটা মধ্যে কথা পরিষ্কার কথা বলছি, মেম্বার মেথড মানে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা। ওকে, একটু অ্যাজিউম করার চেষ্টা করো যে এখানে একটা ভেরিয়েবলের নাম তোমার ক্লাস ইয়েটা কিছু নাম কিছু দিয়েছে না, এটা ধরো একটা আমার ক্লাস ধরা আছে, সেই ক্লাসের মধ্যে ইনপুট ডেটা একটা মেথড, ক্যালকুলেশন একটা মেথড, আউটপুট ডেটা একটা মেথড, ঠিক আছে। এগুলোর বাইরে তোমার গিয়ে ডিক্লেয়ার করা হয়েছে একটা ধরো ভেরিয়েবল, ধরো এ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে ওটাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলছে। এবার ওই ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কি করতে পারে, ইনস্ট্যান্স ভেরিয়েবলটা ইনপুট ডেটা এ কল করতে পারে, ক্যালকুলেশন এ কল করতে পারে, আবার আউটপুট ডেটা এও কল করতে পারে, মানে এও অ্যাকসেপ্ট করতে পারে, এও অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, তার মানে সবাই কিন্তু ওই ডেটাগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে, এখানে সেটাই বলতে চাইছি। ওকে, এবার হচ্ছে ফিচার্স অফ মেম্বার মেথড। মেম্বার মেথডের ফিচার্সটা কি আছে দেখো, মেম্বার মেথড আর অলসো কল্ড মেম্বার ফাংশন। মেম্বার মেথডকে আমরা মেম্বার ফাংশনও বলতে পারি। মেথড আর ফাংশন, মেথড আর ফাংশন একই জিনিস, মেথড আর ফাংশন একই। এ মেম্বার মেথড ক্যান বি ডিক্লেয়ার্ড পাবলিক অর প্রাইভেট। আমরা পাবলিক বা প্রাইভেট আমরা করতেই পারি মেম্বার মেথডকে, ঠিক আছে। হ্যাঁ, মেম্বার মেথড কিন্তু কোনো সময় কিন্তু ইয়ে হয় না, কিন্তু তোমার প্রোটেক্টেড হয় না, একটা জায়গায় পাবলিক আর একটা জায়গায় প্রাইভেট। জানি। মেম্বার মেথড আর বেসিক্যালি ইউজ টু হ্যান্ডেল ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। অবশ্যই এটাকে মেম্বার মেথড হচ্ছে গিয়ে যেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে হ্যান্ডেল করার জন্য হয়, হ্যান্ডেল করতে পারে। এ মেম্বার মেথড মে বি parameterized and return the outcome। মানে মেম্বার মেথড, যে মেম্বার মেথডটা হয় সেটা প্যারামিটারাইজ এবং রিটার্ন, মানে কোনো ভ্যালু নিতে পারে, ইনপুট নিতে পারে উইথ দ্য হেল্প অফ প্যারামিটার, আর আউটপুট দিতে পারে উইথ দ্য হেল্প অফ রিটার্ন ভ্যালু, মানে রিটার্ন ডেটা টাইপ এর মাধ্যমে। যেটা এগুলো করেছি আমরা অলরেডি, এগুলো আমরা জানিয়ে দেওয়া, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি। মানে কোনো একটা মেথডের কথা বলছে, মেথড তোমার গিয়ে ইনপুটও নিতে পারে আবার তোমার রিটার্নও দিতে পারে। আচ্ছা, হয়ে গেল। নেক্সট এবার দেখো তোমার গিয়ে নেস্টেড মেম্বার মেথড। নেস্টেড মেম্বার মেথড মানে কি, নেস্টেড মেম্বার মেথড মানে আমরা এতদিন পর্যন্ত দেখেছিলাম যেটা, সেটা হচ্ছে একটা মেথডকে আমরা সবসময় মেন ফাংশন কল করছি, মেন ফাংশন কল করছে, ওকে, মেন ফাংশনের সঙ্গে সবসময় হচ্ছে কন্ট্যাক্ট করছে। কিন্তু সবসময় মেন ফাংশনের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে এমন কোনো কথা নেই, এটা আমরা সেই সময় বলে দিয়েছিলাম যে একটা মেথড অন্য কোনো মেথডকেও কল করতে পারে, একটা মেথড অন্য কোনো মেথডকেও কল করতে পারে, সেটা কি বলা হচ্ছে নেস্টেড মেম্বার মেথড। যেমন এখানে দেখো নেস্টেড বলে এখানে ক্লাস একটা নেওয়া হয়েছে ইন্ট এবিসি, তারপরে হচ্ছে ডবল এস এয়ার, তারপর হচ্ছে এখানে পাবলিক ভয়েড গেট ডেটা। এখানে ডেটা নেওয়া হয়েছে, এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3 এবং সি এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। ওকে, তাহলে এখানে তোমার এটা কি, এটা একটা হচ্ছে মেথড নেওয়া হলো, দেখো গেট ডেটা বলে একটা মেথড নেওয়া হলো। হ্যাঁ, সেই মেথডের মধ্যে এ বি সি তিনটে ভেরিয়েবল নেওয়া হলো। তিনটে ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের দেখো তিনটে ভেরিয়েবল কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিন্তু এখানে দ্যাট ইজ ইনস্ট্যান্স ভেরিয়েবল, ডিক্লেয়ার করে কিন্তু বাইরে, তার মানে এনিওয়ান ক্যান ইউজ দিস টাইপ অফ ভেরিয়েবল। তাহলে a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 3, c ইকুয়ালস টু 4। আচ্ছা, এবার নেক্সট কি দেখো, নেক্সট এখানে দেখো তোমার এখানে পাবলিক ডবল সেমি প্যারামিটার, এটা একটা আমার কি করেছে না মেম্বার, এটা একটা মেম্বার তৈরি, এটা মেম্বার একটা হয়েছে। এর মধ্যে কি আছে না ডবল টি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, মানে দুই দিয়ে যেগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করেছে এবং সেটাকে রিটার্ন করেছে, টি রিটার্ন টি, সেটাকে রিটার্ন করেছে, টি ভ্যালুটাকে রিটার্ন করেছে। এখানে দেখো ডবল দিয়েছে রিটার্ন টাইপ, ডবল, এই যে কোনো ইনপুট নেয়নি, ঠিক আছে, কোনো ইনপুট নেই কিন্তু রিটার্ন টাইপ ডবল, এই জন্য রিটার্ন করেছে টি। ওকে, আচ্ছা, এবার দেখো পাবলিক ভয়েড এরিয়া। এবার এরিয়া বলে এখানে আর একটা হচ্ছে গিয়ে মেথড করেছে, খুব ভালো কথা। এবার মেম্বার বলে একটা, এখানে এরিয়া বলে একটা মেথড করেছে। এই মেথডের ক্ষেত্রে কি করেছে দেখো, এক্স একটা ভেরিয়েবল, এখানে এক্স ইকুয়াল টু সেমি প্যারামিটার, দেখো সেমি প্যারামিটারকে কল করেছে, এটা এক্স না এস, এস, এস ইকুয়াল টু এস একটা ভেরিয়েবল, এগুলো সবই তোমার কিন্তু আগে ডিক্লেয়ার করে নিয়ে যেতাম, এগুলো সবই কিন্তু আগে ডিক্লেয়ার করে নিয়ে যেতাম, এই যে
এস, এআর, এগুলো সবই কিন্তু প্রথমে, এগুলো সব ইনস্ট্যান্স ভেরিয়েবল, নট লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল হলে কিন্তু এটা করা যাবে না, সম্ভব না। ইনস্ট্যান্স ভেরিয়েবল হলেই তবে নেস্টেড ওটা হতে পারে। আচ্ছা, সবসময় নাও হতে পারে, অবশ্যই এটা করা যেতে পারে। আচ্ছা, এস ইকুয়াল, তাহলে এস ভেরিয়েবলের মাধ্যমে আমি সেমি প্যারামিটারকে কল করলাম, তাহলে একে যেই কল করলাম তখন এ কি করলো, সঙ্গে সঙ্গে একে কল করলো, সঙ্গে সঙ্গে এ কল করলো, ঠিক আছে। একে কল করলে, একে কল করার সঙ্গে সঙ্গে কি হলো, এ কি করলো, তখন দেখো ডবল টি, টি এর মধ্যে এ বি সি, এ বি সি এর ভ্যালুগুলো যোগ করলো, যোগ করে ডিভাইডেড বাই 2 করলো, 2 করার পর যে ভ্যালু হলো টি, হলো টি কে রিটার্ন করে দিল, সঙ্গে সঙ্গে টিটা ধরলো কে এস। এবার এখানে দেখো পরে এটাকে ক্যালকুলেট করলো, দেখো স্কোয়ার রুট দিয়ে ক্যালকুলেট করলো এবং এআর এর মধ্যে ভ্যালুটাকে ঢুকিয়ে দিল, তাহলে এআর এর মধ্যে তোমার গিয়ে এই ভ্যালুটা চলে এলো। ওকে, এ কোনো কিছু রিটার্ন করেনি, দেখো ভয়েড কোনো রিটার্ন করেনি, এখানে এর মধ্যে ভ্যালু চলে এলো। ওকে, তাহলে এটার সঙ্গে এটা রিলেট হয়ে গেল, দেখো এই দেখো এই নেস্টেড, এটা কি বলা হচ্ছে নেস্টেড মেথড। এরপরে কি হচ্ছে কি, ভয়েড ডিসপ্লে বলে আর একটা করা হয়েছে, ডিসপ্লে। এবার ডিসপ্লে ক্ষেত্রে কি হয়েছে না, সিস্টেম ডট আউট প্রিন্টলন, এবার এআর কে কল করে, দেখো এআর, সরি কল করছি, এআর কে এখানে যে প্রিন্ট আউট করেছে, আউটপুটটা প্রিন্ট আউট করেছে এআর, এই যে এআরটা দেখো, এটা কিন্তু একমাত্র এখানে দেখো এআর ফেয়ার কিছুই নেওয়া হয়নি, হট এখানে দেখো হট করে দেখো এআর কে এখানে প্রিন্ট আউট করে দিয়েছে, এটা তখনই সম্ভব যখন হচ্ছে কি ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে, ঠিক আছে। এআর কে প্রিন্ট আউট করে দিল, হয়ে গেল। এরপর এখানে দেখো মেন ফাংশন এবার নেওয়া হলো। এবার মেন ফাংশন কি করলো, মেন ফাংশন প্রথমে হচ্ছে কি ওবি ডট, এখানে একটা আমরা ইয়ে করে নিল, একটা অবজেক্ট করে নিল ওবি, এবার ওবি ডট গেট ডেটা, গেট ডেটা যেই করলো সঙ্গে সঙ্গে কি হলো, গেট ডেটা করার সঙ্গে সঙ্গে তোমার এখানে চলে এলো গেট ডেটার সঙ্গে সঙ্গে এইটার মধ্যে চলে এলো গেট ডেটা, এই যে গেট ডেটা, তাহলে এর ভ্যালু 2 হয়ে গেল, বি এর ভ্যালু 3 হয়ে গেল, সি এর ভ্যালু 4 হয়ে গেল, এই যে এর ভ্যালুগুলো তখন চলে এলো সঙ্গে সঙ্গে, এখানে অলরেডি ভ্যালু দেওয়াই আছে, এখানে ভ্যালু দেওয়া আছে, তুমি মন করলে এখানে তুমি স্ক্যানার দিয়ে ভ্যালু নিতেও পারো, এখানে এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু ইনপুট নিতেই পারো, এখানে এখানে দেওয়া আছে তুমি নিতেই পারো। তুমি যদি মনে করো স্ট্যাটিক করবে না, তাহলে তুমি ভ্যালু নাও ইউজারের কাছ থেকে, তাহলে হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এখানে করার মাত্রই সঙ্গে সঙ্গে এর ভ্যালু, বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু চলে এলো। তারপর দেখো এরিয়াকে কল করেছে, যেই এরিয়াকে কল করেছে সঙ্গে সঙ্গে এখানে এরিয়ার মধ্যে দেখো ক্যালকুলেট হয়ে গেল, এর মধ্যে এটা ক্যালকুলেট হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে এ আর মধ্যে চলে এলো এটা, এবং তারপর দেখো ডিসপ্লে কল করেছে, এবার ডিসপ্লে যখন কল করলো তখন এ আর কে প্রিন্ট আউট করছে, বাস হয়ে গেল। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ হলো। কিন্তু আমি যদি প্রথমে যদি গেট ডেটাকে কল না করতাম, তারপর যদি এই দুটোকে করতাম, তাহলে কোনো মানেই হতো না, কোনো আউটপুটই আসতো না, কোনো আউটপুটই আসতো না, এলেও হয়তো গার্বেজ এরর আসতো, উল্টো পাল্টা আসতো। বা আমি ধরো এটাকে করলাম, তারপর আমি এরিয়া করলাম না, ডিসপ্লে করলাম, এ আর এর ভ্যালু কি আসতো, কিছুই আসতো না, ডিফল্ট ভ্যালু আসতো। ভ্যালুটাই তো তাহলে না না, এআর এর ভ্যালুটা কিছুই আসতো না, কারণ এআর তো এর মধ্যে আছে, তুমি যতক্ষণ পর্যন্ত একে না কল করছো ততক্ষণ পর্যন্ত এআর এর ভ্যালু যাচ্ছে না, তবে তো এআর এর ভ্যালু কল করতে পারবে, এআর তো নাহলে তো এআর তো কোনো ইই নেই, যদি কোনো ইনিশিয়ালাইজ ভ্যালু থাকে তখন তো এআর এর ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতে হবে, কারণ প্রথমে যেহেতু ডিক্লেয়ার করা হয়েছে, এই ভ্যালুটা কোনো সময় পাবে না যতক্ষণ পর্যন্ত একে তুমি কল করছো, একে কল করা হয়েছে তারপরে তুমি ডিসপ্লে করো, মানে পরপর এখানে কিন্তু প্রথম গেট ডেটা করতে হবে, তারপর তোমাকে এরিয়াকে কল করতে হবে, তবে তোমাকে ডিসপ্লে করো, তুমি যদি উল্টো দিক থেকে করো কিছুই পাবে না, আলটিমেট মানে কোনো রেজাল্টই আসবে না। কেন আসবে কি করে, প্রথমে তাকে ডেটা দিতে হবে, তারপর তোমার সে ডেটাটাকে ক্যালকুলেট হবে, এরিয়াটা ক্যালকুলেট হবে, তারপর ডিসপ্লে হবে, স্টেপ বাই স্টেপ। এটা কি বলা হচ্ছে গিয়ে নেস্টেড, বুঝতে পারলে? সরজি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের নেস্টেড। বুঝেছি বুঝেছি, হ্যাঁ হ্যাঁ, ফোন হ্যাং করে যাচ্ছে। হুম হুম, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে নেস্টেড গেল। ওকে, নেক্সট এবার হচ্ছে গিয়ে তোমার গিয়ে স্ট্যাটিক ডেটা মেম্বার। আমরা এতক্ষণ স্ট্যাটিক কি দেখলাম, স্ট্যাটিক ক্লাস, এবার হচ্ছে গিয়ে স্ট্যাটিক ডেটা মেম্বার, ডেটা মেম্বারকেও স্ট্যাটিক ডেটা, আমরা স্ট্যাটিক ডেটা মেম্বার দিয়ে অলরেডি কিন্তু কাজ করে নিয়েছি, আমরা দেখে নিয়েছি স্ট্যাটিক ডেটা মেম্বারের কাজ কি আছে, মনে আশা করি মনে নেই বা মনে থাকতেও পারে। স্ট্যাটিক ডেটা মেম্বার করলে আমাদের কি হয়, অবজেক্ট আমরা তৈরি করতে, ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয় না, ওই ক্লাসের অবজেক্টটা তৈরি করতে হয় না, আমাদের যদি স্ট্যাটিক থাকে ওটা যেটা, তাহলে তার অবজেক্টটা তৈরি করতে হয় না,
আমরা ডিরেক্ট সেটাকে কল করতে পারি। ক্লাস নেম দিয়ে আমরা ক্লাস নেম ডট দিয়ে আমরা ওটাকে কল করতে পারি ডিরেক্ট। এটা আমরা আগে দেখেছিলাম স্ট্যাটিক ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলে দেখো, এ ডেটা মেম্বার ডিক্লেয়ার্ড উইদিন এ ক্লাস বাই ইউজিং দ্য স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ডের মাধ্যমে যদি কোনো ক্লাসকে আমরা ব্যবহার করি, আচ্ছা স্ট্যাটিক ডেটা মেম্বার হয়ে, আচ্ছা মানে এখানে ভেরিয়েবলটাকে বলা হচ্ছে, আমরা যে ভেরিয়েবল ডেটাকে নিচ্ছি সেই ভেরিয়েবলটাকে যদি আমরা স্ট্যাটিক ভাবে করি তাহলে কি হবে, স্ট্যাটিক কিওয়ার্ড is said to be static data member. It is also known as class variable. We have already done. It's called a class variable. এর আগে থেকে করলাম। A static data member is a single copy variable available for all the object of class. Any change made in the static data through an object will affect the common field available for all the object. সমস্ত অবজেক্টের জন্য এটা কিন্তু চিহ্ন, ঠিক আছে। সেম জিনিসটা আমার নতুন করে এটা কিছু বলছি না। তারপর হচ্ছে কি, হ্যাঁ বলো। এক্ষুনি তুমি যা বললে, এক্ষুনি স্ট্যাটিক ডেটা ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ ডিসকানেক্ট হয়ে বলছে স্ট্যাটিক ডেটা আমরা এইমাত্র যেটা করলাম, এই যে ক্লাস ভেরিয়েবল আমি করে দেখালাম না, সেম জিনিসটাই, হ্যাঁ সেম জিনিস এক, ওটাই এখানে বলেছে, ঠিক আছে, ওটাই এখানে বলেছে। ঠিক আছে। আচ্ছা, a static data member is different from ordinary data member of a class in the various respect, ঠিক আছে, অর্ডিনারি ভাবে ব্যবহার করা হয়। দেখো এখানে আমি যদি স্ট্যাটিক ডেটা মেম্বারটায় আমরা কিন্তু ওখানে অর্ডিনারি ব্যবহার করছি, এটা কিন্তু তেমন কিছু কোনো ডিফারেন্স নেই, শুধু হচ্ছে কি যদি অবজেক্ট তৈরি করার সময় আমার কিন্তু ডিফারেন্ট অবজেক্ট তৈরি করার সময় এবং যখন ভেরিয়েবলটাকে কল করছে তখন কিন্তু আমার ডিফারেন্সটা আসছে। There is only one copy of this data used by the entire class. দেখো পুরো ক্লাসটা আমরা কিন্তু একটাই কপি থাকবে, which is shared by all the object of that class. একই কথা বারবার যেটা বলা হচ্ছে। It is variable only within the class. এই ভেরিয়েবলটা শুধু ক্লাসের মধ্যেই থাকবে। However, it remain in the memory. এটা মেমোরির মধ্যে থেকে যাচ্ছে unless the execute of প্রোগ্রাম ইজ ওভার। আমি যেটা বলছিলাম, প্রোগ্রামটা তুমি যতক্ষণ পর্যন্ত বন্ধ না করছো, যতক্ষণ পর্যন্ত মেমোরির মধ্যে থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভ্যালুটা কিন্তু একই ভ্যালু থেকে যাবে, মানে যা ভ্যালু দেবে সেই ভ্যালু, যে ভ্যালু চেঞ্জ করলো ওই ভ্যালু আবার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তোমাকে ওর কোনো কপি তৈরি হবে না, একটাই কপি থেকে যাবে। ওকে, এর এক্সাম্পলটা এখানে দিয়েছে, আমি অলরেডি ওখানে করে দেখালাম। দেখো ক্লাস এক্সাম্পল ইন্ট এ স্ট্যাটিক ইন্ট কাউন্টার, কাউন্ট এখানে তৈরি করেছে। দেখো এ ইকুয়ালস টু প্লাস প্লাস কাউন্ট, দেখো এখানে কাউন্টটা স্ট্যাটিক করেছে প্লাস প্লাস কাউন্ট, ঠিক আমি যেটা করলাম সেই জিনিসটা এখানে দেখো দিয়ে দিয়েছে, এটা আগে জানলে আমি করতাম না কষ্ট করে। তারপর দেখো যে গিভ কাউন্ট, এখানে দেখো গিভ কাউন্ট গুলো আর এটা করা হয়েছে, ভালো তো, একটু কষ্ট করা ভালো। হ্যাঁ এবার দেখো সিস্টেম ডট আউট প্রিন্টএলএন, তোমাকে ভ্যালু অফ এ সিস্টেম ডট আউট প্রিন্টএলএন, এখানে কাউন্ট মানে মধ্যে কথা কাউন্টটাকে এখানে করা হচ্ছে বারবার বারবার করে কাউন্টটাকে করা হচ্ছে, এবং এখানে মেন যে ফাংশন কতগুলো অবজেক্ট, হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে দেখো অবজেক্ট না, এর তো অবজেক্ট 1 অবজেক্ট 2 অবজেক্ট 3, আবার অবজেক্ট 1 অবজেক্ট 2 অবজেক্ট 3। প্রথমে দেখো অবজেক্ট 1 অবজেক্ট 3, এখানে কি করেছে, এখানে হচ্ছে কি অবজেক্ট 1 প্রথম গেট কাউন্ট কে করলো, তারপর আবার এই গেট কাউন্ট কে করলো, আবার অবজেক্ট গেট কাউন্ট কে করলো, এবার হচ্ছে কি এ আবার হচ্ছে কি তোমার গিভ কাউন্ট, এটা গিভ কাউন্ট, এটা গিভ কাউন্ট। মানে প্রথমে দেখো আমরা আগে অলরেডি আমি দেখে নিয়েছি, আমি আর নতুন করে এটা কিছু বলছি না, আমি তোমাকে আউটপুটটা জাস্ট আরেকবার বলে দিচ্ছি। যেমন এখানে দেখো অবজেক্ট 1 ডট গেট কাউন্ট, এবার গেট কাউন্ট করা হয়েছে, গেট কাউন্ট চলে এসেছে, গেট কাউন্টে কি বলেছে না এ এর মানটা কি করা হচ্ছে না প্লাস প্লাস কাউন্ট, প্লাস প্লাস কাউন্ট। ওকে, মানে কাউন্টকে এক ঘর করে বাড়িয়ে দিচ্ছে। তাহলে কাউন্টকে এক ঘর করে যদি বাড়িয়ে দেওয়া হয়, ভালো করে দেখো এখানে কাউন্টকে যদি এক ঘর করে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কাউন্টের ভ্যালু কত ছিল, ইনিশিয়ালাইজ কত করেছে, কিছু ইনিশিয়ালাইজ করা নেই তো। আচ্ছা ইনিশিয়ালাইজ করা আছে কি আগে গেট, এক মিনিট, কাউন্টের ভ্যালু কি ইনিশিয়ালাইজ, এখানে থেকে ইন্ট প্লাস প্লাস কিছু নেই মানে জিরো, তাহলে 1 হবে, আবার কিছু নেই মানে জিরো ধরে নেবো, তার মানে এখানে এর ভ্যালু হবে গিয়ে 1, ঠিক আছে। তাহলে এখানে যখন আমরা যখন একে কল করলাম অবজেক্ট 1 যখন এই অবস্থা ছিল, তাহলে এর ভ্যালু হয়ে গেল 1, এই সাইডে 0, দুই ডিফল্ট ভ্যালু 0, ডিফল্ট ভ্যালু 0, তাহলে এর ভ্যালু হয়ে গেল 1,
ঠিক আছে। আচ্ছা এ দেখো, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা তাহলে এখানে হচ্ছে গিয়ে অবজেক্ট ওয়ান ডট কাউন্ট, তাহলে এখানে হচ্ছে গিয়ে ভ্যালু অফ A1, তাহলে 1 হয়ে গেল এখানে। আচ্ছা তাহলে এখানে ভ্যালুটার মধ্যে দেখো এখানে গেট কাউন্ট, 1 মিনিট দাঁড়াও, শুধু গেট কাউন্ট কল করা হয়েছে, তাহলে গেট কাউন্ট কল করলে এর ভ্যালু হয়ে গেল 1। আচ্ছা দ্বিতীয়বার যখন এখানে দেখো OB2 ডট গেট কাউন্ট হলো, তাহলে এখানে কত হবে, এখানে হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 3, তাই তো? এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। এগুলো কি, আমার কিন্তু কোনো আউটপুট আসবে না এটা থেকে, কেন এখানে কোনো আউটপুট নেই। আউটপুটটা আছে এইখানে দেখো গিভ কাউন্ট। এইবার দেখো মজাটা আসবে, গিভ কাউন্টের ক্ষেত্রে কি হবে দেখো, যখন এখানে কল করছে দেখো অবজেক্ট ওয়ান ডট গিভ কাউন্ট, এবার অবজেক্ট ওয়ানকে কল করছে, তাহলে অবজেক্ট ওয়ানকে যখন কল করলো, তাহলে অবজেক্ট ওয়ানের মধ্যে তখন কি ছিল আমাদের, 1 ছিল, তখন তাহলে এর মান হয়ে যাবে 1, কেন এখানে এর মান প্রথমে বলেছিলাম 1, ঠিক আছে, এর মান 1 হয়ে যাবে। আর প্লাস প্লাস কাউন্ট, এবার কাউন্টের মান তাহলে কত হবে, কাউন্টের না কাউন্টের মান কত হবে, কাউন্ট কিন্তু দেখো অলরেডি এখানে অলরেডি দেখো প্লাস প্লাস হয়ে গেছে, এখানে একবার প্লাস প্লাস হয়েছে, এখানে একবার প্লাস প্লাস হয়েছে, এখানে একবার প্লাস প্লাস হয়েছে, আমি তখন কিন্তু এটাকে করি নাই কল, আমি কিন্তু এখন কল করছি এটাকে, আউটপুটটা নিচ্ছি, তার জন্য এর মান কিন্তু কিন্তু এখানে আচ্ছা তাহলে 1। হ্যাঁ এখানে দেখো এটা দেখো দুটো এখানে ভেরিয়েবল ধরেছে, একটা এটা হচ্ছে কি এখানে তোমার কি কি ধরনের, এটা হচ্ছে কি তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর এটা হচ্ছে কি স্ট্যাটিক ক্লাস ভেরিয়েবল, দুটোর মধ্যে পার্থক্য বুঝিয়েছে দেখো, করেছে এখানে, তাহলে এর ভ্যালুটা দেখো তোমাকে 1ই থেকে যাবে, যেহেতু এখানে 1 ধরেছিল তখন 1ই হয়ে গেছে আমার। কিন্তু এখানে দেখো প্লাস প্লাস কাউন্ট, প্লাস প্লাস কাউন্ট মানে কাউন্টের ভ্যালু 0 ছিল তখন 1 হয়ে গেছে, যখন এইটা ছিল তখন কাউন্টের ভ্যালু 2 হয়েছে, যখন এইটা ছিল তখন কাউন্টের ভ্যালু 3 হয়েছে। এবার তুমি যখন এইটার ক্ষেত্রে যখন তুমি আউটপুট বার করতে চাইছো, তুমি তাহলে এটা বার করা মানে দেখো এর ভ্যালু চাইছে, কাউন্ট ভ্যালু চাইছে, তাহলে সেই সময় আমাকে আউটপুটটা দেওয়ার সময় একে কল করছে, একে কল করার সময় এর ভ্যালু তো 1ই পাবে অবশ্যই, কিন্তু কাউন্ট করতে যাচ্ছে তখন কাউন্ট ভ্যালু 3 হয়ে গেছে, কেন অলরেডি এখানে দুবার তিনবার তো হয়ে গেছে কল করা, কাউন্ট তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে তখন, ওই জন্য কাউন্ট ভ্যালু 3 হয়ে গেছে। এবার দেখো দ্বিতীয়বার যখন অবজেক্ট 2 এর ভ্যালু দেখো 2 হয়ে গেছে, কিন্তু কাউন্ট ভ্যালু 3 থাকবে, কেন অলরেডি 3 থেকে থেমে যেত, আবার এই হচ্ছে 3 হয়েছে, এ তখন 3 থাকবে। তাহলে এই জায়গাটা দেখো সুন্দরভাবে বোঝানো হয়েছে এটার মাধ্যমে, যে তোমার ক্লাস ভেরিয়েবল আর একটা হচ্ছে কি ভেরিয়েবলের মধ্যে, ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা, বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, ঠিক আছে, এটা সুন্দরভাবে জিনিসটা এটা বুঝেছি, মানে বুঝিয়েছি এটা, ঠিক আছে। এই জিনিসগুলো বললাম, এই কনসেপ্টগুলো কিন্তু একদম জলের মতো পরিষ্কার করে মাথার মধ্যে রেখে দেবে এগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু ভবিষ্যতে যখন তুমি কম্পিউটার নিয়ে যদি পড়তে চাও এগুলো কিন্তু খুব কাজে লাগবে, এবং পরীক্ষা শুধু পরীক্ষা জন্য, এই পরীক্ষার জন্য এগুলো কিন্তু আসবে, তোমার কোশ্চেন আসবে। তো 11-12 তো পড়বো স্যার। হুম 11-12 তো এগুলো আরো হ্যাঁ, বেশি করে কাজে লাগবে। আমি এগুলো আরো তোমাদের এত ইজি করে বলে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, যাতে তোমার 11-12 যখন তোমরা করবে তখন এইসব জিনিসগুলো নিয়ে অত না তোমাদের ঘাঁটতে হয় যাতে। আচ্ছা নাহলে একবার করে আমি ছেড়ে দিলি, একবার করে মুখে বলে দিয়ে চলে গেলেই হয়ে যাবে, কিন্তু ওরকম করে হবে না, যেটা স্কুলে তোমাদের করে ওরকম করে লাভ নেই কিছু, যেটা করবে ভালো করে জানতে হবে, এটা প্রোগ্রাম, অন্য কিছু না। প্রোগ্রাম যদি একটা পয়েন্ট যদি তুমি মিস করো, একটা পয়েন্ট যদি মিস করো, তাহলে কিন্তু তোমার কোনো জিনিসটা, তুমি পুরো জিনিসটা তোমার কিন্তু অকেজ হয়ে গেল, কোনো জিনিস তোমার আর তুমি মাথায় রাখতে পারো জিনিসটা, বুঝতেই পারবে না, আর তোমার মনে হবে কি প্রোগ্রাম শক্ত, প্রোগ্রাম বিরাট, কিন্তু প্রোগ্রাম জাস্ট লাইক ম্যাথ, জাস্ট লাইক ম্যাথ। আচ্ছা এবার হচ্ছে গিয়ে স্ট্যাটিক মেম্বার মেথড, ক্যালকুলেশন থাকে। হ্যাঁ স্ট্যাটিক মেম্বার মেথড। এবার স্ট্যাটিক মেম্বার মেথডের ক্ষেত্রে দেখো এখানে কি করা হয়েছে, দেখো এখানে ইন্ট স্ট্যাটিক নেওয়া হয়েছে, একই জিনিসটা দিয়েছে এখানে, আবার নতুন করে কি দিয়েছে এখানে, আবার কাউন্ট, এটা আবার নতুন করে আবার কি দিয়েছে, একই তো স্ট্যাটিক মেম্বার, আগেরটাও স্ট্যাটিক মেম্বার মেথড ছিল তো। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তোমার কথা কিছু বুঝতে পারছি না, ছেড়ে দাও। স্ট্যাটিক ডেটা মেম্বারস আর এটা স্ট্যাটিক মেম্বার মেথড। ওটা ডেটা মেম্বার, ও হ্যাঁ হ্যাঁ, এটা থেকে স্ট্যাটিক মেম্বার এটা ইয়ে করেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বুঝাচ্ছি না, ঠিক আছে, খেয়াল করি নাই। তাহলে আগেরটা ছিল কি তোমার কি ডেটার উপর, মানে শুধু এইটা করা হয়েছিল স্ট্যাটিক এটা। কিন্তু এবার এইটাতে তোমার কি করা হয়েছে দেখো, যে মেথডটাকেও স্ট্যাটিক করা যেতে পারে, আমরা মেথডটাকেও স্ট্যাটিক করতে পারি। ওকে, মেথডটাকে আমরা কিন্তু স্ট্যাটিক করতে পারি। এই মেথড স্ট্যাটিক করে আমরা কিন্তু অলরেডি করেছি একবার, মেথড স্ট্যাটিক করে আমরা কিন্তু করেছি, যখন আমরা এর আগে যে ইয়েটা করছিলাম, প্রোগ্রামগুলো করছিলাম এর আগের চ্যাপ্টার, তখন আমরা স্ট্যাটিক দিয়ে করেছিলাম আমরা অবজেক্ট তৈরি করার সময় স্ট্যাটিক। আচ্ছা, static data member method can also be static. A static member method is a method which use only static data member. একমাত্র স্ট্যাটিক ডেটা মেম্বারই কিন্তু তোমার কি করতে পারে না, এ স্ট্যাটিক মেম্বার মেথড, একটা স্ট্যাটিক মেম্বার মেথড ইজ এ মেথড, একটা মেথড হুইচ ইউজ, যেটা ব্যবহার হতে পারে কেবলমাত্র স্ট্যাটিক ডেটা মেম্বারদের জন্য, স্ট্যাটিক ডেটা মেম্বারদের জন্য এটা কিন্তু ব্যবহার হতে পারে। যেমন এখানে দেখো আমাদের কি হয়েছে, এটা দেখো স্ট্যাটিক করা হয়েছে, মেথডটা দেখো স্ট্যাটিক করা হয়েছে দেখো এখানে, এই জন্য একে কিন্তু একে প্রিন্ট আউট করতে পারছে কাউন্ট, কারণ কাউন্টটা দেখো এখানে দেখো অলরেডি স্ট্যাটিক করে করা হয়েছে। তার মানে একটা স্ট্যাটিক মেম্বার মেথড, একটা স্ট্যাটিক মেম্বার মেথড ইজ এ মেথড, এটা মেথড যেটা একমাত্র স্ট্যাটিক ডেটা মেম্বার কি একমাত্র ব্যবহার করতে পারে, স্ট্যাটিক ডেটা মেম্বারই ব্যবহার হতে পারে। ওকে, এটা কিন্তু এখানে মেন জিনিসটা, ঠিক আছে। হিয়ার ইজ এ ফাংশন গিভেন, here is a function give count is set to the static which use only the data member count, এখানে থেকে একমাত্র একই কল করতে পারবে, এটা যদি স্ট্যাটিক না হতো তাহলে এ কিন্তু এটাকে কল করতে পারতো না। ওকে, এটা এই জিনিসটা এখানে বলেছি। by no means can variable a be used in this function, এখানে কিন্তু এও ইউজ করা যেতে পারে, এখানে কিন্তু এও ইউজ করা যেতে পারে, এখানে দেখা দিয়ে থাকে by no means can the variable a be used in this function. ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে কি এই হচ্ছে আমাদের স্ট্যাটিক মেম্বার। আচ্ছা, এবার এখানে দেখো অবজেক্ট অ্যাজ মেথড প্যারামিটার, হ্যাঁ, মেথড প্যারামিটারের মাধ্যমে অবজেক্টটাকে বুঝিয়েছে মেথড প্যারামিটার। আচ্ছা, এখানে দেখো তোমাকে এ ক্লাস এক্স ওয়াই জেড বলে ভেরিয়েবল নেওয়া হয়েছে এ বি। আচ্ছা, এখানে এক্স ওয়াই দুটো ইনপুট নেওয়া হয়েছে, এখানে দেখো এক্স এর মধ্যে যে ইনপুটটা নেবে সেটা এর মধ্যে চলে গেছে, ওয়াই এর মধ্যে যে ইনপুটটা নেবে সেটা হচ্ছে বি এর মধ্যে চলে গেছে। এ আর বি কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল, এ আর বি কিন্তু এখানে কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল। ওকে, আর এই দুটো হচ্ছে কি আমাদের কল করছে, সেই অনুযায়ী এখানে এ এক্স এর ভ্যালুটা চলে গেছে এ, ওয়াই এর ভ্যালুটা চলে গেছে তোমার বি, ওয়াই ভ্যালু চলে গেছে বি এর কাছে, তার মানে অলরেডি এ আর বি এর ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে গেল, মানে কল করা হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে ভয়েড সাম ওবিজি, সাম ওবিজি, আর একটা হচ্ছে কি আমার এখানে কি না হচ্ছে মেথড, যেখানে হচ্ছে কি এক্স ওয়াই জেড, এই দেখো এখানে এক্স ওয়াই জেডটা কি অবজেক্ট, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো নিচ্ছিলাম কল করছিলাম সেগুলো কি কল করছিলাম, ভেরিয়েবল কল করছি, এবার কিন্তু অবজেক্ট কি কল করছে দেখো, ভেরিয়েবল কল করছিলাম। এবার কিন্তু পুরো অবজেক্ট কি কল করছে, খুব ভালো করে দেখো, কোনো অবজেক্ট কি কল করছে, পি অবজেক্ট কি কল করে দিচ্ছে, ঠিক আছে। মানে এক্স ওয়াই জেড এখানে হচ্ছে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে কি পি এর মধ্যে হোল্ড করলো, এই ক্লাসটা হচ্ছে কি আবার কিউ এর মধ্যে হোল্ড করলো, এবার পি কিউ কে আবার কল করছে, ঠিক আছে। এবার দেখো এ ইকুয়ালস টু, এ কোন এ, এটা কিন্তু এই এটা, হ্যাঁ, এবার এ ইকুয়ালস টু পি ডট এ, পি ডট এর মধ্যে মানে খুব ভালো করে বোঝো, এই অবজেক্টটা যখন তৈরি হয়েছে, ভালো করে বোঝো, এই অবজেক্টটা যখন তৈরি হয়েছে, এই অবজেক্ট তৈরি হওয়ার সময় এ এর যে মানটা ছিল সেই মানটা এখানে আসবে কিন্তু পি ডটে, এই অবজেক্টটা তৈরি হওয়ার সময় এর যে মানটা ছিল সেই মানটা আসবে, মিন্স সেই সময় তোমার গেট ভ্যালু করে যে ভ্যালুটা দেওয়া হয়েছিল সেই ভ্যালুটা কিন্তু এর মধ্যে আসবে, কিউ এর মধ্যে সেই যখন এটা করা হয়েছিল তখন কিউ এর মধ্যে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা এর মধ্যে আসবে, সেম টু সেম বি এর মধ্যে সেটা, বি এই বি এর মধ্যে সেটা। আচ্ছা, দেখা যাক পরটা কি আছে।
ভয়েড ডিসপ্লে। এবার দেখো ডিসপ্লের মধ্যে দেখো এখানে এ কে প্রিন্ট করেছে, বি বি কে প্রিন্ট করেছে, সাম, ঠিক আছে, এই দুটো এ আর বি কে প্রিন্ট করেছে ডিসপ্লের মধ্যে। আচ্ছা, তাহলে এখানে এ আর বি এই দুটোকে প্রিন্ট আউট করেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে এ বি প্রিন্ট আউট করে দিলাম। এবার দেখো মেইন জিনিসটা, এবার এবার খুব ভালো করে বুঝবে। প্রথম কি করলো, এখানে সিম্পল আমাদের অবজেক্ট তৈরি করলো, অবজেক্ট 1। যেই অবজেক্ট 1 এখানে তৈরি করলো এক্স ওয়াই জেড, তারপর অবজেক্ট 2 তৈরি করলো, অবজেক্ট 3 তৈরি করলো, আমরা যতগুলো ইচ্ছা অবজেক্ট তৈরি করতেই পারি। এইবার প্রথমে দেখো অবজেক্ট 1 ডট গেট ভ্যালু, যেটা বললাম, যখন অবজেক্ট 1 তৈরি করলো তখন দেখো গেট ভ্যালু দিয়েছে 2 আর 3। এটা মানে কি, যখন এগুলো দেখবো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ব্যাকের জিনিসটা মাথায় নিয়ে নেবো, তবেই আমরা বুঝতে পারবো। তাহলে 2 আর 3, 2 আর 3 করা মানে কি, এর ভ্যালু হয়ে গেল 2, y এর ভ্যালু হয়ে গেল 3, কারণ এটা x y এর মাধ্যমে এটা b হয়েছে, তাহলে x এর ভ্যালু হয়ে গেছে a, y এর ভ্যালু হয়ে গেছে b, মিন্স a হয়ে গেছে 2, এই অবজেক্টের জন্য a হয়ে গেছে 2, b হয়ে গেছে কত 3। অবজেক্ট 2 এর জন্য a হয়ে গেছে 4, b হয়ে গেছে 6। আবার অবজেক্ট 3 এর জন্য তোমার দেখো অবজেক্ট 3 এর জন্য আবার কি হয়ে গেছে, অবজেক্ট 1 অবজেক্ট 2, না সরি সরি সরি, এটা তো অবজেক্টটা কল করছে। তাহলে প্রথমে যে অবজেক্ট 1 আর অবজেক্ট 2 টা হলো, দেখো অবজেক্ট 1 আর অবজেক্ট 2 কল করলো, তাহলে এখানে 2 আর 3 দিয়ে দিল, 4 আর 6 দিয়ে দিল, ক্লিয়ার হয়ে গেল। এইবার এই অবজেক্ট 1 কে এখানে নিল, ওই অবজেক্ট 2 কে এটাকে নিল। এবার অবজেক্ট 3 যখন আবার সাম অবজেক্ট কে করছে, তখন তোমার অবজেক্ট 1 কে দিয়ে দিল, অবজেক্ট 2 কে দিল, ঠিক আছে। এবার এখান থেকে আমি ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো অবজেক্ট 1 কে যখন আমি কল করছি, তাহলে অবজেক্ট 1 কে করার সময় একটু ব্যাকেটটা চিন্তা করো জিনিসটা, এই জিনিসটা মাথায় নিয়েছি, 2 আর 3, 4 আর 6। এবার দেখো, এবার আমি এখানটা আসছি, এই জায়গাটা কি হচ্ছে দেখো, তাহলে হচ্ছে কি, আমরা যখন অবজেক্ট 1 কে করেছি, তাহলে এটা অবজেক্ট 1 এর মধ্যে পড়ছে, এটা অবজেক্ট 2 এর মধ্যে পড়ছে। এবার এখানে অবজেক্ট 1 এর মধ্যে তোমার কি আছে দেখো, এখানে অবজেক্ট 1 এর মধ্যে এখানে হচ্ছে কি 2 আর 3। তাহলে অবজেক্ট 1 এর মধ্যে 2 আর 3 হলে, তাহলে এখানে যখন আসছি, তাহলে এটা 2 হয়ে গেল, এটা 2 হয়ে গেল, এটা 3 হয়ে গেল, p এটা 2 এটা 3। আবার কিউ এর মধ্যে যখন আমরা করছি, কিউ এর মধ্যে হচ্ছে কি 4 আর 6, এই যে অবজেক্ট 2, 4 আর 6, তাহলে এইটা হয়ে গেল, তো এইটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 6, ওকে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। এবার এই দুটোর মধ্যে যোগ হবে, দেখো হ্যাঁ এই দুটোর মধ্যে যোগ হয়ে এর মধ্যে যাবে, এই দুটোর মধ্যে যোগ হয়ে বি এর মধ্যে যাবে। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে যোগ হয়ে এর মধ্যে বি এর মধ্যে গেলে কি হবে, তাহলে এখানে হচ্ছে এ এ এই দুটো যোগ হবে, মানে 4 আর 2 6। আর তাহলে এর হ্যাঁ আর এই ক্ষেত্রে এর ভ্যালুটা হয়ে গেল তোমার 6, আর এই ক্ষেত্রে এর ভ্যালুটা হবে 9। 9, ঠিক আছে। এটা এবার দেখো এখানে অবজেক্ট 1 এর ক্ষেত্রে এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3। অবজেক্ট 2 এর ক্ষেত্রে এর ভ্যালু 4, বি এর ভ্যালু 6। এবার অবজেক্ট 3 এর ক্ষেত্রে এই দুটো যোগ হয়ে গেল, এই দুটো যোগ করে এখানে চলে এলো, এই দুটো যোগ করে এখানে চলে এলো, বাস, ইজি। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ তাহলে এটাকে আমরা বলা হচ্ছে কিভাবে করছি না, আমরা এতদিন পর্যন্ত যেটা দেখেছিলাম যে কেবলমাত্র ভেরিয়েবলকে আমরা ইনপুট হিসাবে নিতে পারি বা কল করতে পারি বা দিতে পারি, কিন্তু এখন আমরা দেখলাম অবজেক্টকেও দিতে পারি আমরা, ঠিক আছে। তাতে কোনো খুব একটা ডিফারেন্স কিছু আসবে না, সেই জিনিসটা এখানে বলেছে, ওকে। এখানে আবার আগের মতো যে নেস্টেড ক্লাস, মানে ক্লাসের ভেতরে ক্লাস, নেস্টেড ক্লাস, ক্লাসের ভেতরে ক্লাস। আচ্ছা, আজ এটা থাকবে না পরের দিন এ করাবো নেক্সট ক্লাসটা, এটা পরের দিন থাকবো নাকি? পরের দিনই করি দাও, হ্যাঁ সেটাই। ঠিক আছে, কারণ আজকে যেগুলো বললাম সেগুলো কিন্তু খুব ভালো করে একবার করে ভালো করে রিভাইজ করো, কারণ হয়তো বুঝতে পেরেছো কিন্তু তো মিস হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে তখন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে।